ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শুরু। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ। সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা। উপদেষ্টা আসিফের ষড়যন্ত্র ইশরাকের শপথ আটকে থাকার অভিযোগ। পদত্যাগ দাবি সমর্থকদের। নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে আজও বিক্ষোভ। ৩ সপ্তাহ ধরে বন্ধ সেবা। 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। নির্যাতিতদের মামলা করার আহ্বান। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি। বাজেটে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বাড়ানো নিয়ে প্রশ্ন সিপিডির। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা বড় চ্যালেঞ্জ। এলএনজিতে ভ্যাট অব্যাহতির সুফল পাবেন উদ্যোক্তারা। পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে বাঁধে ভাঙন। জকিগঞ্জে 10 গ্রাম প্লাবিত। আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সমর্থকরা। সকালে নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ষড়যন্ত্রে ইশরাকের শপথ আটকে থাকার অভিযোগ করেন সমর্থকরা। বলেন, আদালতের রায়ের পরও শপথ না পড়ানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ধৃষ্টতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ করানোর দাবিতে কিন্তু তার সমর্থকরা অন্যান্য দিনের মতো আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা নানা স্লোগান দিয়ে তারা তাদের দাবি তুলে ধরছেন এবং তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ষড়যন্ত্রে আসলে এই ইশরাক হোসেনকে শপথ পড়ানোর যে প্রক্রিয়া সেটি বিলম্বিত হচ্ছে এবং সেটিকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশরাক হোসেন নির্বাচনী ট্রাইব্যুনাল রায় পাওয়ার পরেও এখনো পর্যন্ত তিনি যে শপথ করতে পারছেন না এবং তিনি আসলে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে না পারায় জনগণ কিন্তু ভোগান্তিতে রয়েছে। তারা বলছেন সমর্থকরা কিন্তু বলছেন এবং তারা আরো বলছেন যে এই ঘটনার পেছনে তারা অভিযুক্ত করছেন স্থানীয় সরকার উপদেষ্টাকে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেও কিন্তু তারা দাবি করেছেন। আজকে যে তাদের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি এবং তারা বলছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনি লড়াই চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা বলছেন যে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিশেষত তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইশরাক হোসেনকে শপথ করানোর যে প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করার মাধ্যমে কিন্তু এই সরকারের যে নিরপেক্ষতা সেটি ক্ষুণ্ণ হয়েছে এবং তারা বলছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেন অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে এই ইশরাক হোসেনকে শপথ করিয়ে তাদের যে নিরপেক্ষতা রয়েছে সেই নিরপেক্ষতার জায়গাটি যেন তারা প্রমাণ করেন। পাশাপাশি তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন আজকের এই অবস্থান কর্মসূচি থেকে। এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে অবস্থানের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের সামনে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানভীর রুপল। সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দফা আলোচনায় ঐকমত্য কমিশনের গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন এবং প্রধান উপদেষ্টা উদ্বোধন করার পর থেকে আজকেই আলোচনা শুরু হওয়ার কথা এবং 30টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই 30টি দলের প্রতিনিধিরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং শুরুর দিকে অধ্যাপক আলেরিয়াস সহসভাপতি ঐকমত্য কমিশন তিনি প্রাথমিক বক্তব্য দিয়েছেন এবং প্রাথমিক বক্তব্যে তিনি বলেছেন যে আজকেই সবকিছু
বড় কোনো আলোচনা হবে না, তবে সমস্যা সমাধান হবে এরকম একটি আলোচনার প্রেক্ষাপট তিনি তৈরি করবেন। তবে ঈদের পরে হয়তো জোরে সোরে এই দ্বিতীয় দফার আলোচনাটি চলবে। এবং আজকে বিএনপির প্রতিনিধি আছেন, জামাতি ইসলামের প্রতিনিধি আছেন, এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম তিনিও এসেছেন এবং অন্যান্য দলের প্রতিনিধি তারাও এসেছেন এবং তারা একটি ঐক্যমত পৌঁছাতেই দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়েছে। এবং এর মধ্যে জানেন যে প্রথম দফার আলোচনাটি টানা প্রায় কয়েক মাস চলার পরে ফেব্রুয়ারি মাস থেকে যা এই ঐক্যমত কমিশন গঠন করার পর থেকে এরপরে এই আলোচনাটি শুরু হয় এবং দফায় দফায় এই আলোচনা হয় এবং প্রাথমিক আলোচনার মধ্যে বেশ কিছু আলোচনায় দ্বিমত পোষণ করা হয়েছে। অর্থাৎ ঐক্যমত কমিশনের যে 166টি দফা সেগুলো একসাথে করেছে এবং সেই 166টির মধ্যে কারা কারা কোন কোন বিষয়ে একমত হয়েছে এবং সেই একমত গুলো হতে পারেনি সেগুলো বিষয়ে প্রাথমিকভাবে কিন্তু তারা আলোচনা করেছে এবং প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষাপটে অনেকগুলো বিষয়ে একমত হতে পারেনি প্রধান দলগুলো। সেই অনেকগুলো বিষয়ে প্রধান দলগুলো যে আলোচনা হতে পারেনি সেই আলোচনাগুলোই আবার দ্বিতীয় দফায় করা হচ্ছে এবং গতকালকে প্রধান দলগুলো তারা উপস্থিত ছিলেন, আজকেও প্রধান দলগুলোর প্রতিনিধিগণ তারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে ধাপে ধাপে দ্বিতীয় দফায় আলোচনা আলাদাভাবে করা হবে। সেখান থেকে যদি আলোচনার ফলপ্রসূ এখানে নাও হয় তারপরে তারা তাদের মতামত এবং লিখিত বক্তব্য দিতে পারবেন বলে অধ্যাপক আলী রিয়াজ তিনি জানিয়েছেন। তো এই ছিল ফরেন সার্ভিস একাডেমির সবশেষ তথ্য। সহযুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকাল 11:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন তিনি। সঙ্গে ছিলেন দলটির আইন সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ হস্তান্তর করেন বিএনপি নেতা সালাউদ্দিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন তার সবকিছুর বিচার করা হবে। এটা বিএনপির প্রতিশ্রুতি। বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আননোন অনেক কথা। এদিকে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে শুনানি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই 2 জনের শাস্তি দিতে পারবেন ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত হলে 1 বছরের সাজা ও 5,000 টাকা জরিমানার বিধান আছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে 5 আগস্টে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় পুলিশ সদস্য নাসিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে এখনও শুনানি শুরু হয়নি। তো প্রসিকিউশনের তরফ থেকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যে কোর্ট বসবে, কোর্ট বসার পরে এই বিষয়টি নিয়েই শুনানি হবে। আর আজকে শেখ হাসিনার বিরুদ্ধে সাজার একটি আবেদন প্রসিকিউশনের তরফ থেকে করা হবে। কারণ হচ্ছে যে আদালত অবমাননার অভিযোগ আমলে নেওয়ার পরে ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল, আইনজীবীর মাধ্যমে সশরীরে জবাব দাখিল করতে বলেছিলেন, কিন্তু কোনোভাবেই শেখ হাসিনা এবং আরেকজন আসামি গাইবান্ধার একজন আওয়ামী লীগ নেতা তারা কিন্তু জবাব দেননি বা তারা সরাসরি এসে আদালতে এসে কোনো ব্যাখ্যাও দেননি এবং তাদেরকে আদালতে হাজির হতে গণমাধ্যমে 2টি পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তির পরেও তারা কোনো সাড়া দেননি। তারই প্রেক্ষাপটেই প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে এখন
একতরফাভাবেই শেখ হাসিনা এবং গাইবান্ধার ওই আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনাল চাইলে অভিযুক্ত করে যে কোনো সাজা দিতে পারবে। আর ট্রাইব্যুনালের আইনে যেটি আগেই বললাম যে ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা হচ্ছে সর্বোচ্চ 1 বছর এবং 5,000 টাকা জরিমানা। এই সাজাটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রার্থনা করবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর একটু বলে রাখি যে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি ট্রাইব্যুনালে এসেছেন, এসে অভিযোগ দিয়ে গেছেন। 7 জনকে আসামি করা হয়েছে। 2015 সালের 10 মার্চ সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে নিখোঁজ হন। 62 দিন পর ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। এরপরে তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ সময় তিনি সেখানেই ছিলেন। 9 বছর পরে দেশে ফিরেছিলেন 11ই আগস্ট এবং এরপরে 9 মাস পরেই কিন্তু ট্রাইব্যুনালে এসে তিনি অভিযোগ দিলেন নিজেরকে অপহরণ এবং গুমের ঘটনায়। এজন্য সালাউদ্দিন আহমেদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে দেরিতে অভিযোগ দেওয়ার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এও বলেছেন যে দেশে ফেরার পরে তার রাজনৈতিক ব্যস্ততা বেড়ে গিয়েছিল, সেই কারণে তিনি অভিযোগটা দিতে দেরি করেছেন। আর যারা আওয়ামী লীগের আমলে গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন সবাইকে তিনি ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে বলেছেন। একই সঙ্গে ট্রাইব্যুনালের বিচারের সক্ষমতা বাড়াতে লজিস্টিক যে ধরনের সাপোর্ট দরকার সে ধরনের সাপোর্ট যেন সরকার দেয়, বিএনপিও সহযোগিতা অব্যাহত রাখবে এমনটাই বলেছেন। এবং আওয়ামী লীগের বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলেও 24 জুলাই আগস্টের যে হত্যার ঘটনার যে বিচার সেটি চলছে সেটি অব্যাহত থাকবে এবং পাশাপাশি গত 17 বছরের আওয়ামী লীগের যে দুঃশাসনের বিচারও বিএনপি করবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদে আরও থাকছে। পশ্চিম বন্ধের অনুরোধে সাড়া নেই ভারতের। ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আরও 56 জনকে ঠেলে দিল বিএসএফ। পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ বিজিবির। ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। ট্রেনে যাত্রার 4র্থ দিনের ভোর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। ভোর 4টায় প্রথম ট্রেন ছেড়ে যায়। এরপর সকাল 9টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় 10টি ট্রেন। এর মধ্যে ধূমকেতু এক্সপ্রেস বাদে বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়ই ছেড়েছে। ভোগান্তিহীন ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে দিনাজপুরের চোরাডাঙ্গি হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবিদুল্লাহ। যাচ্ছি তার কাছে। কয়েকদিন পরে কিন্তু ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরে কিন্তু পশুর হাটগুলো কিন্তু জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের আপনার হাটটা কিন্তু সরগম। জানেন যে দিনাজপুরে প্রায় 13টি উপজেলাতে আমরা যেটা জেনেছি যে প্রায় 68টি স্থায়ী এবং অস্থায়ী হাট আছে। আমি এই মুহূর্তে বিরলের ধুকুরঝাড়ি হাটে রয়েছি। এখানে আমরা দেখছি যে সকাল 9টা থেকে কিন্তু এই হাটটিতে আপনার যারা আছে বিক্রেতা তারা আপনার গরু নিয়ে এখানে হাজির হয়েছেন এবং ক্রেতারা কিন্তু আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের সমাগমও বেশি হবে। তবে আমরা ক্রেতাদের সঙ্গে যেটা কথা বলে জেনেছি যে এবার বাজারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি, আর বড় যে গরুগুলো এগুলো বিক্রি বা ক্রেতার সংখ্যা অনেক কম এবং এখানে যেটা বিক্রি হচ্ছে যে 55,000 থেকে 1,10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনার এই গরুগুলো এখানে কেনা বেচা হচ্ছে। তো এইবার দিনাজপুরে আপনার যে প্রাণী সম্পদ দপ্তরের তাদের কাছ থেকে তথ্য নিয়ে যেটা জেনেছি যে প্রতিটি হাটেই কিন্তু আপনার যে মেডিকেল টিম রাখা হয়েছে যারা অসুস্থ গরু যেন বিক্রি না করতে পারে এবং এই জন্য তাদের রাখা হয়েছে। এছাড়া যেন কেউ যেন প্রতারিত না হয়ে এই জন্য সেনাবাহিনীর টিম কিন্তু আমরা এইসব হাটগুলোতে প্রায় দেখি। তারা আসছেন এবং বিভিন্নভাবে আপনার ক্রেতা বিক্রেতাদের যারা প্রতারণার শিকার না হয় তারা সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখছেন। এবার দিনাজপুরে আপনার প্রায় 2,69,000 আপনার গরু চাহিদা রয়েছে। তার বিপরীতে কিন্তু আপনার এখানে আপনার গরু লালন পালন হয়েছে 4,05,000 এবং উদ্বৃত্ত রয়েছে 1,35,000। তবে আমরা যেটা দেখছি যে গরুর দামের যে বিষয়টি সেটি কিন্তু গত বছর যেটা ছিল তার চেয়ে খুবই যে একটা বেশি তা নয় এবং ক্রেতারাও কিন্তু অনেকে বলছেন যেহেতু বিভিন্ন হাটে গরু কেনা বেচা হয় সেই কারণেই গরুর যে দামের যে ভ্যারিয়েশন সেটা কিন্তু আমরা প্রায় লক্ষ্য করে দেখি যে ক্রেতারা কিন্তু গরু আপনার কিনছেন তাদের
পছন্দের গরু কেনার জন্য আপনার বিভিন্ন প্রান্ত থেকে তারা এই হাটগুলোতে আসছেন এবং তারা শেষ মুহূর্তে গরু কেনার জন্য আপনার এই হাটে আসে তাদের পছন্দের যে গরু তারা সেটা কিনছেন। আমরা দেখছি যে এখানে যারা গরু কিনতে আসছেন এবং ক্রেতা বিক্রেতা তাদের একটা সমন্বয়ের মধ্যেও কিন্তু হাটগুলো পরিচালিত হচ্ছে। তো আমার কাছ থেকে বিরলের ধুকুরজারি হাটের সর্বশেষ এই ছিল। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম দিনাজপুর থেকে। ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশিন করা হয়েছে। ভোর 4:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারি সীমান্ত এলাকার বেড়া খুলে ৮ জনকে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ ও ২ জন শিশু। পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা নদীর বাঁধের ২ স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে জকিগঞ্জে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গেল ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত কমে আসায় জকিগঞ্জ বাজার থেকে নামতে শুরু করেছে পানি। তবে কুশিয়ারার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকায় নিম্নাঞ্চলের ১০ গ্রামের রাস্তাঘাট তলিয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্থলবন্দর সড়ক ও ইমিগ্রেশন ভবন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন বৃষ্টি থাকলেও আজকে কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং গেল রাতেও কিছু বৃষ্টিপাত হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু জকিগঞ্জের যে বাজারে গতকাল আমরা দেখিয়েছিলাম পানি রয়েছে সেটি সরে গিয়েছে। কিন্তু যেসব বাঁধে ভাঙন ছিল গতকাল, আজকে কিন্তু সেই বাঁধের আরও একটি অংশে ভাঙন বেড়েছে এবং এতে করে এই যে পানি ঢোকার যে চিত্র সেটি কিন্তু একদমই বদলায়নি। এতে করে এই আশপাশের যে ১৫টি গ্রাম, সেই ১৫টি গ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চলের লোকালয়ে কিন্তু পানি ঢুকে পড়েছে। এসব মানুষরা খুবই দুর্দশার জীবনযাপন করছেন। এখনো পর্যন্ত তাদের কাছে সরকারি কোনো সহায়তা পৌঁছেনি, এটি তারা অভিযোগ করেছেন। পাশাপাশি তাদের সঙ্গে যে গবাদি পশু রয়েছে সেগুলো আসলে তাদের সঙ্গে বসবাস করছে। কিছু কিছু মানুষজন তাদের গবাদি পশু উঁচু স্থানে সরিয়েছেন এবং এর আশপাশের এলাকা, বিশেষ করে মানিকপুরের পাশাপাশি যে রারগাই এলাকা, এর পাশাপাশি আরো কয়েকটি এলাকাতে কিন্তু যে রাড়াই এলাকাটি রয়েছে এর আশপাশের বেশ কিছু গ্রামে নতুন নতুন করে আমরা পানি ঢুকতে দেখছি। এই অবস্থায় কিন্তু মানুষজনের যে ক্ষোভ, সেটি তারা বারবার বলছেন যে তাদের এই যে বাঁধটি ছিল কুশিয়ারা নদীর বাঁধ, সেটি নির্মাণে অনিয়ম ছিল এবং এটি প্রতি বছরই হয় এবং এই যে অবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন না। এটি এখনই আসলে প্রশাসনকে দেখভাল করতে হবে, আরও স্থায়ীভাবে যেন বাঁধটি টেকসইভাবে করা হয় সেটি তাদের দাবি। এবং যে বাঁধগুলো ভাঙন কবলিত যে এলাকাগুলোর কিছু কিছু অংশে স্থানীয়রা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে প্রায় চাঁদা তুলে আমরা দেখেছি তারা মেরামত করেছেন। এই অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসন যদি আরও সক্রিয় হয় তাহলে হয়তো তাদের এই দুর্দশার যে চিত্র সেটি কিছুটা বদলাতে পারবে বলে আসলে স্থানীয় মানুষজন বলছেন। তো এই অবস্থায় আসলে স্থানীয় মানুষজনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কমে আসতে হলে আরও হয়তো এই পানির যে উচ্চতা সেটি কমতে হবে। কুশিয়ারা নদীর পানি যেহেতু আসলে বিপদসীমার উপর দিয়ে বইছে, পাহাড়ি ঢল কমে আসলে এই চিত্র আরও উন্নতির দিকে যাবে বলে স্থানীয়রা ধারণা করছেন। তো এই ছিল আসলে সিলেটের জকিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের জকিগঞ্জে। বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিটি। 6.5% মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী উল্লেখ করে এটি অর্জন চ্যালেঞ্জ হবে বলে মনে করে গবেষণা সংস্থাটি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা বলেছে সিপিটি। এ সময় বলা হয়, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটিও উচ্চাকাঙ্ক্ষী। এই লক্ষ্য অর্জন করতে হলে আগামী অর্থ বছরে রাজস্ব আহরণ বাড়াতে হবে প্রায় 9%। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কতটা বাড়বে তা নিয়ে সন্দেহ আছে। তবে সরকারের জন্য স্বস্তি হলো রেমিটেন্স ও রফতানি আয় বৃদ্ধি এবং টাকা ডলার বিনিময় হার স্থিতিশীল থাকা। পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে কর্পোরেট কর ছাড়তে ইতিবাচক হিসেবে দেখছে সিপিটি। এছাড়া এলএনজিতে ভ্যাট অব্যাহতির সুফল শিল্প উদ্যোক্তারা পাবেন বলে মনে করছে সংস্থাটি।
মূল্যস্ফীতির হার অনেক বেশি, সেটা আরও বেশি ব্যয় করলে মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের জন্য যে প্রক্ষেপণ করা হয়ে থাকে সেটা উচ্চাকাঙ্ক্ষী প্রক্ষেপণ করা হয়ে থাকে। আগামী 2026 অর্থ বছরে 2025-এর যে রিভাইজড বাজেটের যে প্রক্ষেপণ সেইটার তুলনায় কিন্তু 8.9% বেশি। এই একটা উল্লম্ফন অর্জন করা কতখানি সম্ভব সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। দেশের বাইরের খবর, ইউক্রেনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। বড় কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা শেষ হয়েছে, তবে বন্দি বিনিময় ও মানবিক বিষয়ে কিছু অগ্রগতি রয়েছে। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, আর রাশিয়ার পক্ষে ছিলেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। জুনের শেষ নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছে ইউক্রেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শুরু। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ। সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা। উপদেষ্টা আসিফের ষড়যন্ত্র ইশরাকের শপথ আটকে থাকার অভিযোগ, পদত্যাগ দাবি সমর্থকদের। নগর ভবনের মূল ফটকে তালা দিয়ে আজও বিক্ষোভ, 3 সপ্তাহ ধরে বন্ধ সেবা। এবং 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের, নির্যাতিতদের মামলা করার আহ্বান। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা অভিযোগের শুনানি। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।